আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি কোচি বাচ্চারা, কেমন আছো তোমরা সবাই, আমার কলেজের শিক্ষার্থীরা। তো আজকে আমি তোমাদের জন্য টেন্সের উপরে ক্লাসটা নিব। অনেকে টেন্স হয়তো পারো, অনেকে পারো না, অনেকে মোটামুটি পারো। তো যাই তুমি যে লেভেলই থাকো না কেন, তোমাকে অবশ্যই এই ক্লাসটা দেখতে হবে, কারণ আজকে যেভাবে টেন্স শিখবা আমি আশা করছি জীবনে এইভাবে টেন্স শিখো না। তো যাই হোক, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাই। আমরা জাস্ট 1 মিনিট ওয়েট করব তোমাদের জন্য, তারপরে আমাদের ক্লাসটা শুরু করে দেব। তো এর মধ্যে একটু তোমরা সবাই যুক্ত হয়ে যাও আর কমেন্টে জানাও কে কে যুক্ত আছো। যেহেতু এটা লাইভ ক্লাস, আমরা চেষ্টা করি তোমাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার। তোমাদের কোনো প্রবলেম হলে সেটার আনসার করব। তো আমি আছি তোমাদের আজমল স্যার অথবা আজমল ভাইয়া, যেটাই বলো না কেন। তো আজকে তোমাদের আমি ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পার্টটা নিব। এবং আরেকটা সুখবর আছে তোমাদের জন্য, সেটা হচ্ছে আমার নিজের করা ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার ইংলিশ প্রজন্ম নামে যে বইটা আছে, সে বইটা কিন্তু তোমরা খুব দ্রুতই পেয়ে যাবে হাতে ইনশাল্লাহ। ঠিক আছে, তো সবাই একটু দ্রুত যুক্ত হই। সবাই একটু দ্রুত যুক্ত হই। আমি আর বেশি কথা বাড়াবো না, এর মধ্যে তোমরা একটু যুক্ত হয়ে যাবা ক্লাসে। ওকে, আমি একটু সরাসরি তোমাদের এসে যাই। ওকে, মুস্তাফ, মমতাজ, মোমো, তারপর এমডি ফাহিম, আচ্ছা অনেকে যুক্ত হয়েছে, ভেরি গুড। তো যাই হোক, আমি আর কথা না বাড়িয়ে শুরু করে দিই। দেখো, ইংলিশটা এই যে টেন্স না, হয়তো টেন্স অনেকের কাছে সহজ মনে হতে পারে, কারণ এটা তো সিক্সের পড়া, আমরা হচ্ছে ক্লাস থ্রি ফোরে হচ্ছে এটা পড়ছিলাম। কিন্তু দেখো, অনেকে ওই যে তোমরা এটা আসলে জানো কিনা জানি না, যেমন ইউনিভার্সিটি এডমিশনের পরে আমরা যে যেমন জব প্রস্তুতি, বিসিএস ক্যাডার বাংলাদেশের সবচেয়ে বড় চাকরি, তাই না? তো যখন যারা এই বিসিএস ক্যাডারের চাকরি প্রস্তুতি নিতে যায়, তখনও কিন্তু তাদের শুরুতেই টেন্সটা ভালো করে শিখতে হয়। ঠিক আছে, তো এই জন্য টেন্সটা তোমাদের যাতে বিসিএস ক্যাডারের প্রস্তুতি যখন নিবা তখন যাতে শিখতে না হয়, এখন থেকে যাতে ভালো মতো শিখতে পারো। ঠিক আছে, ওকে। তো তোমরা কে কে টেন্স ভালো পারো অবশ্যই একটু কমেন্টে জানাবা। তো যাই হোক, আমি আজকে যে টেন্সের একটা বিষয় খেয়াল করো, তোমাদের এখানে সুন্দর একটা চার্ট করে দিয়েছে, দেখো। তোমরা এটা দেখলে আরো ভালো মতো বুঝতে পারবা। সুন্দর একটা চার্ট, এই চার্টে তোমাদের একদম যে 12টি টেন্স, সেই টেন্সটা কিন্তু স্ট্রাকচার সহ সবগুলো দেওয়া আছে। দেখো, আমরা টেন্সটা কিভাবে শিখেছিলাম। আমরা টেন্সটা শিখেছিলাম যে টেন্সের স্ট্রাকচার অনুযায়ী, তাই না? সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট হলে কন্টিনিউয়াস টেন্স হয়। হ্যাঁ, এটা টেন্সের স্ট্রাকচার বা এটা টেন্স এরকম হয়, কিন্তু এই এই পদ্ধতিটা মানে এই পড়াশোনার পদ্ধতিটা একদমই ভুল। কেন? কারণ তুমি যেভাবে শুধু স্ট্রাকচার দিয়ে পড়ছো, এই স্ট্রাকচার দিয়ে পড়ে তুমি কিন্তু বিশাল ধরা খাবা। কেন? কারণ দেখো, তুমি দুনিয়ায় স্পোকেন বলতে যাও, স্পোকেনের ক্ষেত্রে যদিও টেন্সটা কাজ করে, বাট একদম দেখে সুশৃঙ্খল বাক্য না হলেও বাট টেন্সটা অবশ্যই কাজ করে। তোমার সেটা তুমি যখন যত বড় ক্লাসেই যাও না কেন, তোমার সবার প্রথম যে ইংলিশটা শিখতে হলে টেন্সটা ভালো করে জানতে হবে। টেন্সটা কিভাবে শিখবা? শুধু স্ট্রাকচার মুখস্থ করে কি টেন্স সম্পর্কে ধারণা নিতে পারবো? অবশ্যই না। দেখতে হবে তাত্ত্বিকগত বিষয়। তাত্ত্বিক কি? দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট মানে কি বলতো? প্রেজেন্ট মানে বর্তমান। এখন বর্তমানের কিন্তু 4টা ভাগ আছে। এখন 4টা ভাগ বলতে আমরা জানি ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, এবং এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, অ্যামিজার, ভার্বের সাথে আইএনজি, সাবজেক্ট, হ্যাভ হ্যাজ, ভার্বের ভি3 ফর্ম প্লাস অবজেক্ট বা পাস্ট পার্টিসিপল ফর্ম, রাইট? এভাবে আমরা জেনে থাকি, কিন্তু এটা ভুল। কেন ভুল? কারণ দেখো, এই 4টা আমরা জানি প্রেজেন্ট মানে বর্তমান, অর্থাৎ বর্তমানে যে কাজগুলো হয়, বাট এই 4টা যে কাজ প্রেজেন্টের, সেটা কিরকম, সেই তাত্ত্বিকগত বিষয় কিরকম। ধরো আমি যদি বলি আমি খাই, ধরো কি হয়? আই ইট। এটা আসলে সবাই স্ট্রাকচার মানে এক্সাম্পল দেয়, আমি এটা দিব না। ধরো আমি যদি বলি আই প্লে, আমি খেলা করি। ভালো করে খেয়াল করবো, আমি খেলা করি, আই প্লে, আমি খেলা করি। এটা কি? একটা কাজ চলতেছে এরকম বোঝায়, খেয়াল করবা। এটা কিন্তু কন্টিনিউয়াস এক ধরনের, বাট এইটা কিন্তু একটা আমি খেলি মানে আমি কি খেলা করি স্বাভাবিকভাবে। এটা কি? ইনডিফিনিট। আচ্ছা, এবার যদি আমি বলি আমি খেলা করতেছি, তাহলে এটা হয় কি? কন্টিনিউয়াস, মানে কি এটা অনবরত চলতেছে। এটা কি? শুরু হইছে অতীতে কিন্তু এখনো চলতেছে, এটা কিন্তু কন্টিনিউয়াস। আবার আমি যদি বলি যে স্বাভাবিকভাবে আমি খেলা
আমি মাঠে খেলা করেছি, মানে ফুটবল খেলেছি, সরি, আমি মাঠে ফুটবল খেলেছি, তখন এটা কি হবে? দেখো সেন্সটা বোঝার চেষ্টা করবা। এটা কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি মাঠে ফুটবল খেলেছি, এটা কি বোঝায়? বোঝায় যে কাজটা মাত্র শেষ হয়েছে। ধরো তোমাকে বলছে এই তুমি কি ভাত খাইছো, তুমি বলছো হ্যাঁ আমি ভাত খেয়েছি, তার মানে কি খাওয়াটা শেষ না, নাকি চলতেছে? চলতেছে না, খাওয়াটা মাত্র শেষ হয়েছে, সো এইটা পারফেক্ট টেন্স। মানে যে কোনো ধরনের কোনো কাজেই মাত্র শেষ হয়েছে, মানে মাত্র অতীত হয়েছে, এরকম যদি বোঝায় সেক্ষেত্রে সেটা সর্বদা প্রেজেন্ট পারফেক্ট হয়। শুধু স্ট্রাকচার মনে রাখলে কি এই বিষয়টা কি তুমি জানতা? অবশ্যই না। যেমন আমি যদি বলি আমি বই পড়েছি, আমি বই পড়া শেষ করেছি, এটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। মানে কি একটা কাজ বর্তমানে এই মাত্র শেষ হয়েছে, এরকম বুঝালে প্রেজেন্ট পারফেক্ট হয়। কেমন? আজ থেকে এটা মনে রাখবা। এখন আমি যদি আসি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে, দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা কিরকম হবে? আমি 2 ঘন্টা ধরে ফুটবল খেলতেছি। দেখো আমি ফুটবল খেলতেছি মানে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস, বাট আমি কি প্রেজেন্ট পারফেক্টে কি হবে? আমি 2 ঘন্টা ধরে ফুটবল খেলতেছি, অথবা আমি সকাল হতে ফুটবল খেলতেছি। এখন এই দুইটার মধ্যে কি কোনো পার্থক্য খুঁজে পাও তুমি? এই দুইটার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। কিরকম? দেখো এই কাজটা অনবরত চলতেছে, বাট এইটা কখন শুরু হয়েছে, কখন শেষ হবে, কোনো কিছু বলা নাই, তাই না? কোনো কিছু বলা থাকে না। আমি ফুটবল খেলতেছি, আমি ভাত খাইতেছি, আমি বই পড়তেছি, কোনো নির্দিষ্ট সময় আছে এখানে? নাই। তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। কিন্তু দেখো যেখানে আমাদের নির্দিষ্ট সময় থাকবে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কিরকম? যেমন আমি যদি বলি আমি আহ, রাত 7টা থেকে পড়াশোনা করতেছি, তার মানে একটা নির্দিষ্ট সময়, অর্থাৎ তুমি 7টা থেকে পড়তেছো। বা তুমি এবার বলতে পারো আমি 1 ঘন্টা ধরে বই পড়তেছি। এই যে নির্দিষ্ট সময় ধরে কোনো কাজ অনবরত চলতেছে, বর্তমানেও চলতেছে, এরকম যদি বোঝায় সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের কি তারতম্যটা বুঝতে পারছো? হ্যাঁ, এখন এই তারতম্যটা হয়তো বা তোমরা এখন বুঝতে পারতেছো না যে এইটা এখন কি আমাদের কাজে লাগবে। হ্যাঁ ভাইয়া, তুমি প্যারাগ্রাফ শিখতে যাও, প্যাসেজ পড়তে যাও, যে কোনো গ্রামাটিক্যাল, রাইট ফর্মস অফ ভার্ব, কমপ্লিটিং সেন্টেন্স, তারপর হচ্ছে প্যাসেজ ন্যারেশন, অমুক তমুক যত গ্রামাটিক্যাল হোক, যে কোনো ইংলিশ পড়তে যাও, এই টেন্সের ব্যবহারটা তোমাকে জানতেই হবে। কারণ কেন? কারণ তুমি অর্থ বুঝতে হলে, কারণ তুমি ধরো প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারে একটা লাইন লেখা আছে তোমার বইতে, ওকে, এখন তুমি ওইটা পড়ে তুমি প্রেজেন্ট পারফেক্ট মানে হচ্ছে কি করলা, মানে বাংলায় ভাবলা, তাহলে কি হবে? ধরো একটা জিনিস খেয়াল করো, আমি পড়েছি, আমি কি ধরো আমি খেলা শেষ করেছি বা আমি খেলেছি, আমি ফুটবল খেলেছি, মানে কি ফুটবল খেলাটা শেষ হয়েছে, এইটা একটা অর্থ। আর একটা হচ্ছে আমি ফুটবল খেলতেছি, এই দুইটা কি ভিন্ন না? কারণ ফুটবল খেলাটা তো মাত্র শেষ হয়েছে, সেই জন্য এটা পারফেক্ট। ওকে, আর যে জিনিসটা অনবরত চলতেছে সেটা কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর যে জিনিসটা একটা নির্দিষ্ট সময় ধরে চলতেছে বা একটা নির্দিষ্ট সময় হতে চলতেছে, এরকম বুঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, যাই হোক তোমাদের তাত্ত্বিকগত বিষয়টা শিখাইলাম, কেমন? এখন আমি পার্ট বাই পার্ট প্রত্যেকটা জিনিস শিখাবো। এখন দেখো পাস্টে যদি আসি, পাস্টেও কিন্তু 4টা স্টেজ আছে, তাই না? প্রথম স্টেজটা কি? প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচারের কয়টা আছে? 3টা আছে। কি কি? ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। প্রত্যেকটার 4টা করে কয়টা বাচ্চা? টোটাল 12টা। অর্থাৎ টেন্সের বাচ্চা কয়টা? 3টা, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আবার প্রেজেন্টের বাচ্চা কয়টা? 4টা। কি কি? ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, তো একটা আমরা মনে রাখলে বাকিগুলোও কিন্তু আমাদের জন্য সহজ হয়ে যাবে। তো এখানে একটা চার্টের মধ্যে আমি কিন্তু দেখো এই যে প্রেজেন্ট ইনডিফিনিট, এটা ওকে, প্রেজেন্ট ইনডিফিনিটে এই যে আমি স্ট্রাকচার দিয়েছি, এক্সাম্পল দিয়েছি, পাস্টে হচ্ছে স্ট্রাকচার দিয়েছি, এক্সাম্পল দিয়েছি, পাস্ট ইনডিফিনিট, এটা আবার ফিউচার ইনডিফিনিট। এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা পাস্ট কন্টিনিউয়াস, এটা ফিউচার কন্টিনিউয়াস, প্রত্যেকটা স্ট্রাকচার এবং এক্সাম্পল দিয়েছি। এখন কথা হচ্ছে শুধু এই চার্ট দিয়ে কি তোমাদের পড়িয়ে দেবো? অবশ্যই না, আমি কিন্তু অসংখ্য তোমাদের জন্য এক্সাম্পল রেখেছি এবং এই বিষয়টা ভালো করে আমরা শিখবো। কারণ তোমরা কার কাছে শিখতে আসছো? বাংলাদেশের সবচেয়ে স্বনামধন্য প্রতিষ্ঠানের ভাইয়াপুদের কাছে। হাজার হাজার শিক্ষার্থীরা আমরা পড়াই, সো ওই জায়গা থেকে আমাদের আলহামদুলিল্লাহ অনেক অভিজ্ঞতা আছে এবং কিভাবে পড়ালে তোমরা ভালো করবা সেটাও আছে। তো ওই জন্য একটু ধৈর্য ধরে ক্লাসটা করবা। সালাম দিয়েছো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর রবি, মমতাজ, মোমো থেকে ফাহিম যুক্ত হয়েছে, ভেরি গুড। ওকে, অনেকেই যুক্ত আছো, সবাই একটু জানাবে, কেমন? সবাই একটু আমাকে রেসপন্স করবে কোনো জিনিস না বুঝলে। তাহলে চলো আমরা প্রথমে আমার প্রেজেন্ট টেন্সটা একটু দেখি। প্রেজেন্ট টেন্সটা, টেন্স মানে কি? টেন্স মানে হচ্ছে একটা কাল বা সময়। মানে হচ্ছে আমরা সময়কে 3টা ভাগে ভাগ করতে পারি। একটা কি বর্তমান, একটা অতীত, একটা হচ্ছে কি বলতো
বর্তমান, অতীত, আর একটা কি ভবিষ্যৎ, রাইট? সো টেন্সের ইংরেজি বাংলা নাম হচ্ছে কি কাল। কাল মানে কি? কাল মানে হচ্ছে সময়, বুঝতে পারছো? সময়, এটাই। যাই হোক, এখন টেন্স কত প্রকার মোটামুটি সবাই জানো, 3 প্রকার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, ওকে, এটা জানি। এরপর আবার প্রেজেন্ট টেন্স কত প্রকার বলো তো? 2 প্রকার, তাই না? কি কি? প্রেজেন্ট টেন্সটা হচ্ছে তোমার 2 প্রকার। কি কি? প্রেজেন্ট টেন্সটা হচ্ছে 2 প্রকার। কি কি 2 প্রকার? না, প্রেজেন্ট টেন্সটা হচ্ছে তোমার 4 প্রকার। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে ফাইন, যাই হোক, এখন আমরা চলো এখানটাতে একটু দেখবো। এখানে শুরুতে কি আছে দেখো। শুরুতে আছে সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে কি জানো? প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট। আচ্ছা, আমি একটু তোমাকে এখানে ইনডিফিনিটটা ভালো করে এখানে লিখে দেই। এখানে এটা যে সংক্ষেপে লেখা, হ্যাঁ, সংক্ষেপে। আমি যদি এভাবে একদম সহজে তোমাকে লেখাই, ইনডিফাইনিট, ঠিক আছে, এভাবে বানানটা হবে এইটা, ওকে। প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট মানে কি? স্বাভাবিকভাবে কোনো ঘটনা বর্তমানে ঘটে, এরকম বুঝালে প্রেজেন্ট ইনডিফিনিট হয়, কেমন? এবং প্রেজেন্ট ইনডিফিনিটে যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। আমি কি খাই? ভাত খাই। তারপর হচ্ছে কি দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। এখানে একটা বিষয় খেয়াল করবা, আই হচ্ছে কি বলতো? সাবজেক্ট। আই হচ্ছে কি? সাবজেক্ট। সাবজেক্ট কি জানো তোমরা? সাবজেক্ট কাকে বলে এটা জানো? এটা আমরা শিখবো। সাবজেক্ট, একটা বাক্যের হচ্ছে 3টা অংশ থাকা জরুরি, সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট। অনেক সময় অবজেক্ট না থাকলেও বাক্য হবে, তবে বাক্য হতে হলে অবশ্যই সাবজেক্ট এবং অবজেক্ট লাগবে। সাবজেক্ট হচ্ছে একটা বাক্যের কর্তা, একটা বাক্যের কি? কর্তা। আর ভার্ব মানে হচ্ছে ক্রিয়া, অর্থাৎ একটা বাক্যে যে কাজটা ঘটে এরকম যেটা বোঝায় সেটাই হচ্ছে ক্রিয়া। তাহলে প্রথম যেটা ভার্বের আগে হয় এটা কি বলতো? এটা হচ্ছে তোমার সাবজেক্ট। এবার ইট, আই ইট, এটা কি? ভার্ব, আমি খাই। আর রাইস, এটা হচ্ছে কি বলতো? অবজেক্ট। ওকে, 3টা অংশ। 3টা অংশ আমরা এখানে পাইলাম। এখানে একটা ফর্মুলা আমাদেরকে বুঝতে হবে। দেখো, প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর হচ্ছে অবজেক্ট। এখন ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে কি? ভার্ব কিন্তু 3 প্রকার। কয় প্রকার বলতো? 3 প্রকার। কি কি? প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তোমাদের এটা একটু দেখিয়ে নিচ্ছি আমি। দেখো, এখানে খেয়াল করবা, প্রথম ভার্বটাকে বলা হয় কি? প্রেজেন্ট ফর্ম। কি ফর্ম? প্রেজেন্ট ফর্ম। কি ফর্ম? প্রেজেন্ট ফর্ম। আমি একবার প্রেজেন্ট ফর্মটা লিখছি, পরে আর ফর্ম লিখবো না। তারপরে হচ্ছে কি আছে বলতো? পাস্ট ফর্ম। পাস্ট ফর্ম। তারপরে কি আছে বলতো? পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট, তোমরা একটু আমার সাথে সাথে লিখবা, হ্যাঁ। পাস্ট, আমি কিন্তু একদম বেসিক থেকে তোমাদের শুরু করেছি। পাস্ট পার্টিসিপল ফর্ম, ওকে। আচ্ছা, আমরা একটু উপরের দিকে যাই। দেখো, প্রেজেন্ট ফর্ম মানে কি? যেমন ইট, ইট কি বলতো? একটা ভার্ব, তাই না? এটাকে, এই যে স্বাভাবিক যে ভাবটা, এটা হচ্ছে কি বলতো? প্রেজেন্ট ফর্ম। এর পাস্ট ফর্ম কি? এইট। এটাকে তোমরা কিন্তু অনেকেই পড়ছো, তাই না? এর পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর একটু দেখিয়ে নিচ্ছি, যারা বোঝো না তারা ক্লিয়ার হয়নি বা। এর পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু ইট, ইটেন, রাইট? এখন আমি যদি এখানে ধরো যদি বলি ডু, ডু হচ্ছে কি? প্রেজেন্ট ফর্ম। এর পাস্ট ফর্ম হচ্ছে কি? ডিড। পাস্ট ফর্ম হচ্ছে কি? ডিড। আর এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি বলতো? ডান। ডু, ডিড, ডান। এরকম প্রত্যেকটা ভার্বের কিন্তু 3টা ফর্ম আছে। প্রত্যেকটা ভার্বের কয়টা ফর্ম আছে? 3টা ফর্ম। আবার ধরো আমি যদি বলি ফিনিশ, খেয়াল করবা, ফিনিশ। ফিনিশ কি বলতো? প্রেজেন্ট ফর্ম। এর পাস্ট ফর্ম হচ্ছে কি বলতো? ফিনিশড। ফিনিশড। আর এর পাস্ট পার্টিসিপল ফর্মও কিন্তু ফিনিশড। ওকে, দেখো দুইটার বানান কিন্তু সেম, ফিনিশ, ফিনিশড, ফিনিশড। এরকম অনেক ধরনের ভার্ব কিন্তু আছে। তো এরকম একটা ভার্বের লিস্টের উপরে তোমাদের একটা শীট আমি দিব, কেমন? ওইটা একটু ভালো করে এ টু জেড পড়বা তোমরা, যেটা তোমাদের জন্য জরুরি। আর সবাইকে ক্লাসের শেষ পর্যন্ত থাকতে হবে কিন্তু, ঠিক আছে? কেউ ক্লাস থেকে বের হবে না। কোনো টপিক না বুঝলে অবশ্যই জানাবো। ফারিয়া আক্তার যুক্ত হয়েছে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ক্লাসের শুরুর দিক থেকে দেখবা। ওকে ফাইন, এখন খেয়াল করো, এই প্রেজেন্ট টেন্সটার মধ্যে একটা ঘাপলা আছে, একটা সিক্রেট আছে। কিরকম? এই ভার্বের জায়গায় একটা জিনিস আছে, আমি সেটা একটু তোমাদের লিখে দেই, তাহলে বিষয়টা হয়তো তোমরা আরো ভালো মতো বুঝতে পারবা। এখানে একটু আমি লিখে দেই, তাহলে বিষয়টা বুঝতে পারবা। এই যে প্রেজেন্ট ফর্মের যে ভার্বের বিষয়টা আছে, এখানে একটা ঘাপলা হচ্ছে কি, আমি একটু ব্র্যাকেটে লিখে দিই। সাবজেক্ট যদি, এটা হয়তো তোমরা অনেকেই পড়ছো,
আমি সংক্ষেপে লিখলাম এসইউবি। সাবজেক্ট যদি থার্ড পারসন, কি পারসন? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, কি হয়? সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের শেষে এস বা ইয়েস হয়। এটা একটু লিখে রাখবো, অনেক হয়তো জানো, তারপর আমি লিখে রাখছি, এটা একটু লিখে রাখবা। দেখো, সাবজেক্ট যদি থার্ড পারসন, এখানে আগে এই জিনিসটার মধ্যে কিছু কিছু পয়েন্ট আছে, এইটা আগে বুঝি। দেখো, প্রথম রুলসটা একটু শিখতে সময় লাগবে, কারণ এই বেসিক পয়েন্ট আমরা শুরু থেকে যদি শিখে ফেলি, তাহলে বাকিগুলো কিন্তু খুব সহজে আমরা শিখতে পারবো। কেমন? তোমরা একটু কমেন্টে জানাবা কেউ বুঝতে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে, কারণ আমি তোমাদের কমেন্টের অপেক্ষায়, অর্থাৎ তোমরা কোনো কিছু না বুঝলে আমরা অবশ্যই উত্তর দিব ইনশাল্লাহ। একটু লাইনে থাকবে। ওকে, ফাইন। এরপরে খেয়াল করো, এখানে প্রথমত সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের শেষে এস বাই এস হয়। তো এই বিষয়টা একটু তোমাদের জন্য হয়তো বা খটকা লাগতে পারে। আচ্ছা, তোমরা কি স্পেলিং দেখতে অসুবিধা হয় কি না একটু বলবা? তোমরা কথা বলছো না কেন? অবশ্যই একটু রেসপন্স করবা। দেখো, প্রথম হচ্ছে থার্ড পারসন। এখন থার্ড পারসন মানে কি, এটা কি তোমরা জানো? অনেকে জানো, অনেকে হয়তো জানো না। দেখো, পারসন হচ্ছে তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে ফার্স্ট পারসন, একটা সেকেন্ড পারসন, আর একটা হচ্ছে কি থার্ড পারসন। ওকে, তাহলে আমরা এখন তিনটা পারসন একটু ভালো করে বোঝাটার চেষ্টা করি। ফার্স্ট পারসন আমরা একটু উপরে লিখব, ফার্স্ট পারসন, তারপর সেকেন্ড পারসন সংক্ষেপে দিলাম, তারপর হচ্ছে থার্ড পারসন। ওকে, থার্ড পারসন। তাহলে এই যে পারসনের বিষয়টা আমরা একটু এখানে লিখলাম, এই বিষয়টা একটু তোমাদের বুঝাই। দাঁড়াও, একটু ওয়েট করো। ফার্স্ট পারসন মানে হচ্ছে আই, খেয়াল করবা, আই। আই হচ্ছে কি বলতো? ফার্স্ট পারসন। এরপরে বা হচ্ছে আমি একটু সরি, ওকে, দেখো, ফার্স্ট পারসন হচ্ছে কি বলতো? আই। সেকেন্ড পারসন হচ্ছে ইউ। থার্ড পারসন হচ্ছে কি বলতো? হি, শি, উই, দে, আরিফ, মানে যে কোনো নাম। তারপর হচ্ছে এখানে আমি কোনো একজন স্টুডেন্টের নামটা নিব, ফারিহা নামটা নিতে পারি আমরা, ফারিহা। দেখো, অর্থাৎ ফার্স্ট পারসন মানে আই, সেকেন্ড পারসন মানে ইউ, আর থার্ড পারসন মানে কি হি সি। এখন কথা হচ্ছে থার্ড পারসন হি সি এরকম মনে রাখার দরকার নাই, একটা সহজ টেকনিক আমি শিখাই দিই। সেটা হচ্ছে কি, ফার্স্ট পারসন মানে কি আই, সেকেন্ড পারসন মানে কি ইউ, অর্থাৎ আই ইউ বাদে যত সাবজেক্ট আছে সবাই কি থার্ড পারসন। আর এই অর্থাৎ সাবজেক্ট যেটা বসে সেটাই মূলত পারসন বলে। সাবজেক্ট অর্থাৎ কর্তা, সাবজেক্টে যেটা বলে সেটা পারসন। যেমন এখানে সাবজেক্ট আছে কি আই, এটা কিন্তু একটা পারসন, তাহলে আই কি পারসন? ফার্স্ট পারসন। তারপর দে, এটা কিন্তু সাবজেক্ট, এটা কি পারসন? থার্ড পারসন, তাই না? তো আই ইউ বাদে যত পারসন আছে সবাই কি থার্ড পারসন। তাহলে এখানে কি বলছে? সাবজেক্ট যদি থার্ড পারসন হয়, থার্ড পারসন হয় এটাই বলে না, শুধু থার্ড পারসন যদি সিঙ্গুলার নাম্বার হয়। এখন কথা হচ্ছে সিঙ্গুলার কি, এটাও কিন্তু তোমরা জানো। নাম্বার হচ্ছে কত ধরনের? কয়টা? দুইটা, একটা সিঙ্গুলার, একটা প্লুরাল। সিঙ্গুলার মানে কি বলতো? এক বচন। আর প্লুরাল মানে কি? বহু বচন। যেমন আমি যদি বলি হি, হি কিন্তু সিঙ্গুলার। সিঙ্গুলার কেন সিঙ্গুলার? কারণ এখানে একজন বোঝাইছে, এটা কিন্তু সিঙ্গুলার। এটা কি বলতো? আমার এগুলো নোট করবা তোমরা, আর শীটটাও তোমাদেরকে দিয়ে দেবো, কেমন? আবার সি, খেয়াল করবা, সি হচ্ছে কি বলতো? প্লুরাল। কিরাল? পুলো, সরি সরি, সি প্লুরাল না, এক্সট্রিমলি সরি, এক্সট্রিমলি সরি, এক্সট্রিমলি সরি, এক্সট্রিমলি সরি। ওকে, উই প্লুরাল।
আচ্ছা উই, খেয়াল করবো উই হচ্ছে কি বলতো, প্লুরাল, উই হচ্ছে প্লুরাল। ওকে, ওই হচ্ছে কি প্লুরাল। তাহলে খেয়াল করো, ওই ওই কেন আমরা, ওই বলতে কি একের অধিক, অর্থাৎ একের অধিক হলেই প্লুরাল হয়। ওকে, তাহলে এই বিষয়টা আমরা বুঝলাম, পার্সন কি এটাও বুঝলাম, সিঙ্গুলার নাম্বার কি এটাও বুঝলাম। এখন বলছে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের শেষে এস বাই এস হবে। কেমন? তাহলে এখানে একটা বিষয় খেয়াল করবা, এখানে সাবজেক্টটা কি বলতো, ফার্স্ট পার্সন। এখন ফার্স্ট পার্সন হলে আমরা ভার্বের শেষে এস বাই এস দিতে পারি, কারণ এখানে বলছে সাবজেক্ট যদি থার্ড পার্সন হয়, কিন্তু এখানে সাবজেক্টটা কি ফার্স্ট পার্সন। ওকে, তাহলে থার্ড পার্সন কি হি, তাহলে আমি এখানে লিখলাম হি। এখন হি এর সাথে কি আমরা ইট লিখবো নাকি হচ্ছে তোমার ইটস লিখবো, একটু তোমরা একটু বলো তো, ভালো করে বলবা, হ্যাঁ একটু আনসার করবা, তোমরা তোমরা রেসপন্স করলে আমি হচ্ছে তোমাদের রেসপন্সের উত্তরটা দিব। একটা আমার সাথে একটা সম্পর্ক গড়ার মানে হচ্ছে গড়ার চেষ্টা করো তোমরা। দেখো এখানে সাবজেক্টটা কি বলতো, থার্ড পারসন, এবং এই সাবজেক্টটা শুধু থার্ড পারসনের মধ্যে কিন্তু সিঙ্গুলার আছে প্লুরাল আছে, কিরকম, হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, শি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, আবার আরিফ, তারপর হচ্ছে ফারিহা, এটা কি থার্ড পারসন সিঙ্গুলার, কিন্তু ওই হচ্ছে কি থার্ড পারসন প্লুরাল, দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল। তাহলে এখানে বলছে কি থার্ড পারসন সিঙ্গুলার যদি হয় তাহলে এই হিটা হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার, আর যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার আছে তাহলে কি হবে, ভার্বের শেষে এস বাই এস হবে। তাহলে এখানে ভার্ব কি ইট, তাহলে এর শেষে এস বাই এস, কোনটা কারেক্ট হবে, ইটস হবে। কি হবে, ইটস। ক্লিয়ার, বুঝতে পারছো? মোহাম্মদ সুজন যুক্ত হচ্ছে, আচ্ছা এতক্ষণ পরে কেন ক্লাসে, আরো আগে যুক্ত হতে হবে তো। ওকে, তাহলে এই বিষয়টাও আশা করছি তোমরা খুব সুন্দর মতো ক্লিয়ার হতে পেরেছো। তাহলে আমি আরো কিছু উদাহরণ তোমাদেরকে একটু দেই। দেখো আমি এখানে একটা নাম দিব, একজন শিক্ষার্থী, আচ্ছা মমতাজ মোমো, সম্ভবত এটা কোনো একটা গার্ডিয়ানের নাম হবে। আচ্ছা যে এই মমতাজ মোমো আইডি থেকে ক্লাসটা দেখছো, তোমার নাম কি শিক্ষার্থী, একটু আমাকে জানাবে। আচ্ছা তামিম, তামিমকে আমি কি করে দিতে পারি, তামিম, ধরো তামিমকে দিয়ে দেই, তামিম। আচ্ছা তোমরা মনে হয় ক্লিয়ার দেখতে একটু অসুবিধা হচ্ছে সম্ভবত, আমি হচ্ছে তাহলে পেনটা চেঞ্জ করি, দেখি এটা কেমন। বাহ, পেনের অভাব নেই। আচ্ছা দেখো তামিম, ভালো করে খেয়াল করবা, তামিম প্লে, আর একটা আছে প্লেস, ফুটবল। আচ্ছা এখন একটু তোমরা নিজেরা একটু আনসার করো তো, কোনটা হবে, তামিম প্লে নাকি প্লেস, একটু সবাই জানাও দ্রুত, দ্রুত তোমরা একটু জানাও, তামিম প্লে হবে নাকি প্লেস হবে, দ্রুত জানাও, তামিম প্লে হবে নাকি প্লেস হবে। ওকে ফাইন, অনেকে বলছো প্লে, প্লেস, ওকে ওকে ওকে। আচ্ছা দেখো এখানে কিন্তু তামিমটা থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন কি বলতো, সিঙ্গুলার, যার কারণে আমরা ভার্বের শেষে কি দিব, এস বাই এস দিব। তো এই জন্য এখানে আমাদের সঠিক অ্যান্সারটা কি, খুব সহজেই কিন্তু আমরা এই সঠিক অ্যান্সারটা পেয়ে গেছি। তাহলে সেটা আমরা একটু দেখি, এই যে প্লেস, এইটা হচ্ছে আমাদের কি সঠিক আনসার, প্লেস। কারণ এটা এখন ধরো স্বাভাবিক মতো এখানে এখানে একটু খেয়াল করো তো, এখানে কি দে আছে না, দে এর সাথে কিন্তু প্লে আছে, এখন এর সাথে কিন্তু এস দেয় না, কেন দেয় না, কারণ দে থার্ড পারসন হলেও দে হচ্ছে প্লুরাল, সেই জন্য ভার্বের শেষে এস বাই এস হবে না। কেমন, ক্লিয়ার? আশা করছি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। এই বিষয়গুলো নিয়ে আরো আরো আলোচনা করবো আমরা সামনে, কোনো সমস্যা নেই। আচ্ছা রবি বলেছিল প্লে হবে না ভাইয়া, প্লে না প্লেস হবে, কারণ তামিমটা হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার, মানে একজন। ওকে, আবার আমি যদি এরকম বলি, আচ্ছা এটা করছো কে, এটা করছে রবি, তাই না, তাহলে আমি এভাবে যদি লিখি, ধরো এভাবে যদি লিখি, তামিম অ্যান্ড রবি, খেয়াল করবা ভালো করে বোঝার চেষ্টা করবা, তামিম অ্যান্ড রবিন, ভালো করে খেয়াল করবা, তামিম অ্যান্ড রবিন এর সাথে কি প্লে হবে নাকি প্লেস হবে বলো তো,
দেখো উপরেরটার সাথে কিন্তু কি হয়েছে, প্লেস হয়েছে। উপরেরটার সাথে কি হয়েছে বলতো, প্লেস হয়েছে, কিন্তু নিচেরটার সাথে কি প্লেস হবে না, নিচেরটার সাথে কিন্তু প্লেস হবে না, এটা হবে কিন্তু প্লে। এইটা প্লেস হয়েছে, এইটা প্লে হয়েছে, এর কারণটা হচ্ছে এইটার সাবজেক্ট কি, থার্ড পার্সন সিঙ্গুলার। এখন কত হয়েছে ভাই, এটা তো থার্ড পার্সন সিঙ্গুলার। দেখো তামিম থার্ড পার্সন, রবিনও থার্ড পার্সন, কিন্তু তামিম এন্ড রবিন এই দুইটা মিলে কি বলতো, দুইজনকে বুঝাইছে না, তার মানে এটা কি প্লুরাল না, এটা কি প্লুরাল না বলতো, এটা প্লুরাল না, এটা কিন্তু প্লুরাল। বুঝতে পারছো, এটা কি প্লুরাল, দুইটা মিলে একটা সাবজেক্ট হয়েছে কিন্তু, তাই না? তো প্লুরাল, সো প্লুরালের কারণে আমরা প্লে দেব। ওকে, এখন বুঝতে পারছো ক্লিয়ারলি? সবাই একটু রেসপন্স করবা, কেমন? আচ্ছা তাহলে চলো আমরা একটু হচ্ছে এখন নেক্সটে যাব। আমরা আশা করছি তোমরা সবাই হচ্ছে ই করছো, যে কি বলে ওটাকে, নোট করছো, আমার এটা নোট করবা বেশি বেশি, হ্যাঁ? চলো এখন আমরা একটু কন্টিনিউয়াসে চলে যাব, কন্টিনিউয়াসে। এরপর আসো আমরা পরবর্তী টেন্সটা শিখবো, সেটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস। কেমন? প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি, কোনো কাজ বর্তমানে চলতেছে এরকম যদি বোঝায়, কোনো কাজ কি করতেছে বলতো, বর্তমানে চলতেছে এরকম যদি বোঝায়, তাহলে সেটা হবে কি বলতো, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে একটা আমি উদাহরণ দিয়েছি, যেমন শি ইজ সিঙ্গিং আ সং, সে গান গাইতেছে, খেয়াল করবা। কন্টিনিউয়াস মানে হচ্ছে তেসে তেসি, খেয়াল করবা, এটা আমি একটু লিখে দেই, তেসে তেসি। যেসব বাক্য শেষে তেসে তেসি থাকে সেসব বাক্য সর্বদা কন্টিনিউয়াস হয়, সহজ কথা। আবার এখানে আরেকটা আছে তেসে তেসি তেসিলাম, আরেকটা আছে কি তেসিলামটা মূলত হয় কন্টিনিউয়াসের ক্ষেত্রে, মানে পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে। আমি খাইতেছিলাম, আমি যাইতেছিলাম, আমি পড়তেছিলাম, তার মানে কি অতীতকে বোঝাইছে, রাইট? আমি হাঁটতেছিলাম, আমি গান গাইতেছিলাম, ওকে, এটাকে অতীতকে বোঝাইছে তেছিলাম। অতীতটা তো এখন শিখাচ্ছি না, অতীতটা পরে শিখাবো, জাস্ট তোমাদের সুবিধার্থে বলছি। আর তেসে তেসে কি প্রেজেন্টের ক্ষেত্রে, যেমন আমি গান গাইতেছি, আমি বই পড়তেছি, আমি ক্লাস করতেছি, আমি ফুটবল খেলতেছি, দেখছো তেসি তেসে এই দুইটা জিনিস কিন্তু চলে আসে। তাহলে এই দ্বারা কিন্তু আমরা এই বিষয়টা খুব সহজেই বলতে পারবো, বুঝতে পারবো। তাহলে আমরা একটা বিষয় খেয়াল করে, এখানে সাবজেক্ট, পর এখানে ইজ দিছে, আবার এইখানে সাবজেক্টে পর এখানে আর দিছে, হাই হাই রে, একটু কেমন কেমন জানি লাগে না? দেখো আমরা কিন্তু স্ট্রাকচারে দেখি সাবজেক্টের সাথে আমাদের এই কন্টিনিউয়াসে আসার পরপরই তোমার অক্সিলারি ভার্ব লাগবে। এখন অক্সিলারি ভার্বটা কি বলতো, অক্সিলারি ভার্ব হচ্ছে সাহায্যকারী ভার্ব। কি ভার্ব? সাহায্যকারী। তো প্রেজেন্ট কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব কয়টা? তিনটা। কি কি? অ্যাম, ইজ, আর। অ্যাম, ইজ, আর। এরপরে যে মেইন ভার্বটা আসবে সেটার সাথে আমাদের আইএনজি দিতে হবে। কি দিতে হবে? আইএনজি। এরপর হচ্ছে অবজেক্ট, এরপর কি হবে? অবজেক্ট হবে। তাহলে আমরা একটু এই প্র্যাকটিক্যালি বিষয়টা এখান থেকে দেখি, তাহলে তোমরা হয়তো আরো ভালো মতো বুঝতে পারবা। এখানে আছে কি বলতো, শি ইজ সিঙ্গিং, দেখো শি হচ্ছে কি সাবজেক্ট, তারপর অ্যাম ইজ এর মধ্যে এখানে ইজ আছে, তারপরে যে মূল ভার্ব হচ্ছে কি সিং, মূল ভার্ব কি সিং, যেহেতু এটা কন্টিনিউয়াস, অর্থাৎ তোমার অক্সিলারি ভার্ব মানে সাহায্য ভার্বটা চলে আসছে, তাই আমরা মেইন ভার্বের সাথে আইএনজি যোগ করব, তাহলে যেটা হবে সিঙ্গিং এ সং। এ সং মানে হচ্ছে কি, এটা হচ্ছে তোমার অবজেক্ট। এখন একটা বিষয় তোমরা দেখবা, এই অ্যাম ইজ আর এটা কিন্তু সব জায়গায় চাইলেই তুমি বসাতে পারবা না, খেয়াল করো। এই ইজ কখন বসবে? ইজ বসবে একমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে, অর্থাৎ সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ইজ বসবে। যেমন এখানে সি হচ্ছে কি সিঙ্গুলার, সি হচ্ছে কি সিঙ্গুলার মানে সে। আবার ধরো এখানে আমি যদি একজনের নাম নেই, যেমন আমি হচ্ছে অনেকের নাম নিয়েছি ইতিমধ্যে, ফাহিমের নামটা যদি নেই, ফাহিম, ধরো আমি যদি বলি ফাহিম, ফাহিম কি করতেছে? পড়াশোনা করতেছে, তার ফাহিম ইজ হবে স্টাডিং। স্টাডি মানে কি বলতো, স্টাডি হচ্ছে তোমার পড়াশোনা করা। আমি আচ্ছা এখানে তো দেওয়া যাবে, হ্যাঁ। স্টাডি মানে হচ্ছে কি পড়াশোনা করে, এর সাথে জাস্ট আইএনজি দিতে হবে, স্টাডিং। আইএনজি যখন দিবা তখন কিন্তু কি হয়ে যাবে বলতো, এই যে আচ্ছা স্টাডিং। ওকে, ওইটা কাটবে, কেটে যাবে, আমি একটু পুরাটাই কাটি। স্টার্টিং, ওকে।
তাহলে এখন একটা বিষয় একটু ভালো মতো খেয়াল করতে হবে, ফাহিম হচ্ছে কি সিঙ্গুলার, তাই এখানে ইজ হয়েছে। আবার আর কখন হবে? আর হবে তখন যদি সাবজেক্টটা প্লুরাল হয়। কি হয়? প্লুরাল হয়, যেমন উই হচ্ছে প্লুরাল, তাই না? তাহলে উই এর সাথে আর হবে। এখন আমি যদি বলি ফাহিম অ্যান্ড সুজন, তাহলে কিন্তু কি হবে? আর হবে। কেন? ফাহিম আর সুজন মিলে কিন্তু প্লুরাল ভার্ব হয়েছে, এই জন্য হচ্ছে আর হবে। কিন্তু তুমি সাবজেক্ট যাই হোক, ভার্ব অক্সিলারি যাই হোক, মেইন যে ভার্বটা আছে এইটা কিন্তু সর্বদা আইএনজি যুক্ত হবে, অর্থাৎ মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত করবা। কেমন? ওকে ফাইন। কিন্তু একটা ব্যতিক্রম আছে, এই এমটা শুধু একমাত্র আই এর সাথে বসে। দেখো, আই এর সাথে এম বসে, আই এম। আর একটা ব্যতিক্রম আছে, ইউ। ইউ কিন্তু কি সেকেন্ড পার্সন, তাই না? আই এবং ইউ, এই দুইটা পার্সন একটু তেরা বেকা। এই দুইটা পার্সন কি বলতো? তেরা। এরা সিঙ্গুলার হলেও এরা কিন্তু সিঙ্গুলার ভার্বকে নিতে চায় না। এরা সিঙ্গুলার হলেও এরা সিঙ্গুলার ভার্বকে নিতে চায় না। যেমন ইউ সর্বদা প্লুরাল ভার্বকে নেয়। ইউ আর হবে, কি হবে? ইউ আর। ওকে, ইউ আর। আচ্ছা, ইউ আর হবে। এ আর, ইউ আর। ওকে, ইউ আর। আবার ইউর সাথে, ইউ সেকেন্ড পারসন না, ইউর সাথে কিন্তু তোমার ভার্বটাও কিন্তু প্লুরাল হবে। আমি যদি ইনডিফিনিটে লিখতে যাই, যেমন ইউ রিড হবে, ইউ রিড। তুমি পড়ো, ইউ রিড। আবার যদি বলি সে পড়ে, তাহলে কি হবে? হি রিডস। হি রিডস হবে। কারণ কারণ এস বাই এস তখনই হবে যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার। ভালো করে খেয়াল করবা, থার্ড পারসন সিঙ্গুলার বলছে, কিন্তু এখানে ইউ হচ্ছে সেকেন্ড পারসন, আই হচ্ছে মানে ফার্স্ট পারসন। তো এই দুইটার সাথে কি এটা হচ্ছে মিলানো যাবে না, দুইটা কিন্তু ভিন্ন জগৎ। ওকে, এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে, একটু ক্যাপচার করতে হয়তো তোমাদের প্রবলেম হইতে পারে, কারণ ক্লাস শেষে ক্লাসটা রেকর্ডেড থাকবে, তাই আবার করবা। কিন্তু প্লিজ লাইভ ক্লাস ছেড়ে যাবা না, লাইভ ক্লাস সবচেয়ে ভালো মতো বেশি করবা। কেন? কারণ লাইভে তুমি প্রশ্ন করতে পারবা, কোনো ডাউট থাকলে সলভ করে নিতে পারবা, এই বিষয়গুলো। ওকে, দ্যাটস গ্রেট। আচ্ছা, সুজন আবার, আচ্ছা একটু তোমরা রেসপন্সটা বেশি করবা, কেমন? সুজন আবার সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। ওকে, তাহলে আমরা বিষয়টা আশা করছি বুঝতে পেরেছি। এখন আমি তোমাদের একটা উদাহরণ দিব এবং তোমরা সেটা আনসার করবা সবাই। আমি একটা উদাহরণ দিব, এটা একটু কেটে দেই। ওকে, কেটে গেছে। তো চলো আমরা এখন তোমাকে একটা উদাহরণ দেই। আমি হচ্ছে ধরো এখানে লিখলাম দে। দে এম অথবা ইজ অথবা আর ওয়াচিং টিভি। ওয়াচ, ওয়াচ মানে কি বলতো? দেখা। এটা হচ্ছে মেইন ভার্ব, কিন্তু কন্টিনিউয়াসে, কন্টিনিউয়াস বলতে এম ইজ আর আসলে অবশ্যই মেইন ভার্বের সাথে আইএনজি হবে। ওকে, সহজ ব্যাপার। ওয়াচিং, ওয়াচিং টিভি অথবা ওয়াচিং ক্লাস। তাহলে এখন দে এম হবে নাকি দে ইজ হবে নাকি দে আর হবে? তোমরা একটু আনসার করবা সবাই, দ্রুত করবা। সবাই একটু দ্রুত আনসার করে ফেলবা, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা এটা কতটুকু বুঝতে পেরেছো। প্লে প্লেস, রবি, তারপর হচ্ছে মোহাম্মদ ফারিহা আক্তার প্লেস বলেছিল। ওকে ফাইন, একটু বেশি বেশি রেসপন্স করবা, কেমন? এখানে কি এম হবে নাকি ইজ হবে নাকি আর হবে? দ্রুত সবাই কমেন্ট করবা, হ্যাঁ। দেখো, এখানে একদম সহজ বিষয় আমি একটু বলে দেই। দে আছে, রাইট? দে হচ্ছে কি বলতো? প্লুরাল। এটা কিন্তু সিঙ্গুলার না, প্লুরাল। তো প্লুরালের বেলায় সর্বদা কিন্তু আর হয়। কি হয়? আর হয়। প্লুরালের বেলায় সর্বদা কি হয়? আর হয়। সো এখানে আনসার ইজ কি? আর। ক্লিয়ার? আশা করছি তোমরা ভালো মতো বুঝতে পেরেছো। তো চলো এরপর আমরা একটু নেক্সটে যাই। আর তোমাদের কারো কোনো ই থাকলে অবশ্যই আনসার করবো, আর কমেন্ট করলে আবার ওটা ডিলিট করার প্রয়োজন নেই। ওকে, তাহলে চলো আমরা একটু নেক্সটে যাই। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসটা আমরা শিখলাম, এবার আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পারফেক্ট টেন্সটা শিখবো। দেখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাও কিন্তু খুব সহজ। দেখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা আমরা সবাই জানি, কিন্তু এটার তাত্ত্বিকগত বিষয় তোমাদের জানতে হবে। এই তাত্ত্বিক বিষয়টা হয়তো অনেকে বুঝো না, এটা কিন্তু এক্সপ্লেন করছি আমি একদম ক্লাসের শুরুতে অনেক টাইম ধরে। তো এইটা না জানলে তুমি টেন্স শেখা পুরাই বৃথা, পুরাই কি বৃথা। ওকে,
প্রেজেন্ট পারফেক্ট টেন্সের তাত্ত্বিকগত বিষয়টা কি? সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিভাবে কাজ করে। যেমন আমি যদি বলি আমি ভাত খাই, না আমি ভাত খাই না, ধরো আমি ফুটবল খেলি, মানে কি? আচ্ছা এটা ফুটবল খেলা বাদ দাও, ধরো আমি টিভি দেখি, তাহলে আই ওয়াচ টিভি, আমি টিভি দেখি, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট। আমি যদি বলি আমি টিভি দেখতেছি, তাহলে কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি যদি বলি আমি টিভি দেখেছি, আমি টিভি দেখেছি, তার মানে কি কাজটা শেষ হয়েছে, মানে টিভি দেখা শেষ, এটাই কিন্তু বোঝায়। এই যদি বলে এই তুই কি বই পড়ছিলি, তখন তোমরা কি উত্তর দাও? হ্যাঁ আমি তো এই বই পড়েছি। তার মানে কি তুমি এই মাত্র পড়া শেষ করলা। এই তুই কি খাবার খাইছিস? হ্যাঁ আমি খাবার খেয়েছি। রাইট? সো এইটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনুযায়ী হয়। কেমন? আর এটির স্ট্রাকচারটা কি? সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ, এই হ্যাভ হ্যাজ এই দুইটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তারপর হচ্ছে কি মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে ভি3 ফর্ম। ওই যে তোমাদের শিখেছিলাম না ভার্বের তিনটা ফর্ম, একটা প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, আর একটা হচ্ছে কি পাস্ট পার্টিসিপল ফর্ম। প্রেজেন্ট ফর্মকে আমরা সহজে বি অন বলি, কি বলি? বি অন। আর পাস্ট ফর্মকে আমরা বি2 বলি, আর পাস্ট পার্টিসিপল ফর্মকে আমরা বি3 বলি। কেমন? তাহলে ওই যে ভার্বের তিনটা ফর্ম দেখাইলাম, তৃতীয় ফর্মটাই মূলত এগুলো হয়ে থাকে। আচ্ছা আশা করছি তোমরা এটাও ক্লিয়ার বুঝতে পেরেছো। তাহলে আমি একটু তোমাদের উদাহরণের মাধ্যমে বিষয়টা দেখাই। প্রথমে দেখো এখানে দেওয়া আছে আই হ্যাভ ইটেন রাইস, অর্থাৎ আমি ভাত খেয়েছি, তার মানে খাওয়াটা মাত্র শেষ হয়েছে। শি হ্যাজ ফিনিশড হার হোমওয়ার্ক, সে তার বাড়ির কাজ শেষ করেছে। তার মানে কি খেয়াল করো, সে তার বাড়ির কাজ শেষ করেছে। তো এই কি কাজটা কি মাত্র শেষ হয়েছে, তার মানে কি এটা প্রেজেন্ট পারফেক্ট। এবং এটার স্ট্রাকচারটা কি? সাবজেক্ট, তারপর হ্যাজ, তারপর ভার্বের ভিতরি ফর্ম, তারপর বাকি অংশ অবজেক্ট। এখন এখানে আবার দুইটা কাহিনী আইছে, একটা কাহিনী কি হ্যাভ এবং একটা কাহিনী আছে হ্যাজ। একটু তাই না? দেখো হ্যাজ সর্বদা সিঙ্গুলার সাবজেক্ট ধরে। হ্যাজ শব্দ সর্বদা কি ধরে বলতো? হ্যাজ সিঙ্গুলার, অর্থাৎ সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে হ্যাজ হবে। আর হ্যাভ হয় কখন? সাবজেক্ট যদি প্লুরাল হয় তখন। সাবজেক্ট যদি প্লুরাল হয়, তার মানে কি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে হ্যাজ হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে কি হবে? হ্যাভ হবে। তাহলে একটা বিষয় আমরা খুব ভালো মতোই বুঝতে পারি যে এখানে যেমন এখানে একটা ব্যতিক্রম আছে, ধর আই এর সাথে হ্যাভ বসছে, আমি বললাম না ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন একটু ব্যতিক্রম, মানে একটু তেরা বেকা। আই এর সাথে কি হবে? হ্যাভ হবে, অর্থাৎ এটা ফার্স্ট পারসন। আর ইউ এর সাথেও কিন্তু কি হবে? হ্যাভ হবে। মানে এই দুইটা জিনিস সিঙ্গুলার বুঝাইলেও এর সাথে হ্যাভ হবে। আর বাদ বাকি পৃথিবীতে যতই সাবজেক্ট আছে সবগুলোর সাথে আমরা হ্যাজ ইউজ করব, কারণ সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়। আর আই এবং ইউর বেলায় আমরা কি ইউজ করব? হ্যাভ। আর যতগুলো প্লুরাল আছে সবগুলোতে আমরা হ্যাভ ইউজ করব। ওকে, আশা করছি তোমরা কচিকাঁচা বাচ্চারা বুঝতে পেরেছো। তাহলে আমি একটু তোমাদের প্লুরাল সাবজেক্টের উদাহরণ দেই। দেখো ভালো করে খেয়াল করবা। ফার্স্ট অফ অল আমি যদি এখানে একটু ভালো করে তোমাদের লিখে দেই, যেমন ধরো দে দিয়ে আমরা লিখতে পারি, রাইট? ওকে, আচ্ছা এমার্জেন্সি মেসেজ দে। দে, দে এর সাথে আমরা কি দিব? দে এর সাথে কি হ্যাভ দিব নাকি হ্যাজ দিব? ধরো আমি এখানে যদি বলি যে তারা কি বলা যেতে পারে, কি বলা আচ্ছা তারা ক্লাস দেখেছে বা ক্লাস দেখা শেষ করেছে বা ক্লাস দেখেছে, এটাই বলি আমরা। তাহলে দে হ্যাভ, দে হ্যাভ হবে নাকি হ্যাজ হবে? অবভিয়াসলি হ্যাভ হবে। দে হ্যাভ ফিনিশড, দে হ্যাভ ফিনিশড, অর্থাৎ ফিনিশ মানে কি বলতো? ভার্বের প্রেজেন্ট ফর্ম, কারণ এখানে আমাদের পারফেক্ট টেন্সে সর্বদা ভার্বের কি ফর্ম লাগবে? ভি3 ফর্ম লাগবে। তাহলে দে হ্যাভ ফিনিশড, তারা শেষ করেছে কি? আজমল স্যারস ক্লাস, অর্থাৎ আজমল স্যারের ক্লাস বা ইংলিশ ক্লাস শেষ করছে। আজমল, আজমল স্যারস ক্লাস, অর্থাৎ আজমল স্যারের ক্লাস তারা কি করছে? শেষ করেছে। তার মানে দে হ্যাভ, দে হ্যাভ হবে। আবার যদি বলি আমি যে সে আজমল স্যারের ক্লাস শেষ করছে, তাহলে হবে কি? শি হ্যাজ, শি হ্যাজ, শি এর সাথে হ্যাজ, কারণ এটা কি সিঙ্গুলার থার্ড পারসন। তাই তোমরা কি বুঝতে পারছো? তাহলে আমি একটা উদাহরণ দেই তো, দেখি তোমরা নিজেরা আনসার করতে পারো কিনা। সবাই একটু রেসপন্স করবা। আর তোমরা যদি রেসপন্স না করো, কোনো কোশ্চেন না করো বা কোনো
আমি প্রশ্ন করলেও সেটা যদি উত্তর না দাও তাহলে আমি এরপরে থেকে তোমরা প্রশ্ন করলে আমি উত্তর দিব না। একদম সহজ কথা, বুঝতে পারছো? একদম সহজ কথা। প্লিজ স্যার, ওকে। এই জন্য তাৎক্ষণিক তোমার হচ্ছে আনসারটা দিতে হবে। আচ্ছা, আমি একটু সুজন, সুজনের নাম নিয়ে একটা বিষয় লিখব। সুজন, আচ্ছা শুধু সুজন না, এর সাথে আর একজন নিব আমি, সুজন অ্যান্ড রবি। এটা কিন্তু অ্যান্ড, সুজন অ্যান্ড রবি। খেয়াল করবা, সুজন অ্যান্ড রবি এটার সাথে কি হ্যাভ বসবে নাকি হ্যাজ বসবে? নাকি এগুলো কিন্তু বেসিক গ্রামার, এই গ্রামার না পারলে বাকি সামনে আসলে পড়াগুলা বৃথা। এইটা ভালো মতো জানতে হবে, টেন্স সবার আগে জানতে হবে। আচ্ছা তোমরা একটু বলো তো, সুজন আর রবি এর সাথে কি হ্যাভ হবে নাকি হ্যাজ হবে? বলো, সবাই একটু দ্রুত আনসার করবা, কেমন? আমি তোমাদের জন্য জাস্ট 30 সেকেন্ড ওয়েট করব। দেখি তো আমার কলেজের শিক্ষার্থীরা, ওকে। ফারিহা বলছো হ্যাজ হবে, তারপর রবি বলছো হ্যাজ হবে, তারপরে মমতাজ মম বলছো হ্যাভ হবে। সত্যি অসাধারণ, অসাধারণ। আচ্ছা শোনো, তোমরা ভুল করবা, কোনো সমস্যা নেই, এতে লজ্জার কিচ্ছু নাই, ভুল করা মানেই তুমি শিখতেছো। এখানে হ্যাভ হবে, কি হবে? হ্যাভ হবে। কেন হ্যাভ হবে? খেয়াল করো, আমি বলছি যদি এটা সিঙ্গুলার হয় সাবজেক্ট তাহলে হ্যাজ হবে, কিন্তু এখানে সাবজেক্টটা কিন্তু প্লুরাল। কেন? কারণ সুজন আর রবি এখানে কয়জন ব্যক্তি? দুইজন, তাই না? যদি এখানে একজন ব্যক্তির নাম থাকতো শুধু রবি তাহলে হ্যাজ হইতো, আবার এখানে যদি শুধু সুজন থাকতো তাহলে কিন্তু হ্যাজ হইতো। কারণ সুজন আর রবি মিলে দুইজন ব্যক্তি, তার মানে এটা প্লুরাল সাবজেক্ট। কি সাবজেক্ট? এটা হচ্ছে তোমার প্লুরাল সাবজেক্ট। ঠিক আছে, এটা কি বলতো? তোমার কিন্তু প্লুরাল সাবজেক্ট। ক্লিয়ার? আশা করছি তোমরা এই বিষয়টা অনেক ভালো মতো শিখতে পেরেছো। চলো আমরা হচ্ছে, আচ্ছা বা অনেকেই হ্যাজ বলছিলা, আচ্ছা সমস্যা নাই, ইনশাল্লাহ নেক্সটটা ভালো করতে হবে, ওকে? আচ্ছা তাহলে আমি আরেকটা দিতে পারি, আরেকটা আমি দিব, তাহলে যদি তোমরা একটু ভালো পারো। আরেকটা উদাহরণ আমি দিচ্ছি, দাঁড়াও ওয়েট। ধরো আমরা এখানে যেটা লিখলাম, শেখ হাসিনা। নাম কি বলতো? শেখ হাসিনা। তোমরা অন্যভাবে নিবে না, জাস্ট আমি উদাহরণ দিলাম। শেখ হাসিনা হ্যাজ অর হ্যাভ, এবং এখানে আমরা লিখব ফ্লিট ফ্রম বাংলাদেশ। ফ্লি, অর্থাৎ বাংলাদেশ থেকে কি হয়ে গেছে? উড়ে গেছে, মানে পালিয়ে গেছে। ফ্লিট ফ্রম বাংলাদেশ, ফ্রম বিডি, বিডি মানে হচ্ছে বাংলাদেশ, ঠিক আছে? তাহলে এখন বলো তো, এইখানে এইখানে তোমার হ্যাজ হবে নাকি হ্যাভ হবে? একটু বলো এখন তোমরা।
দ্রুত আনসার করবা, কেমন? কারণ আমি চাই ক্লাসের পড়া তোমরা ক্লাসেই করিয়ে ফেলো। ভাই আমার নিশাত নূর নেহা, প্লিজ অ্যাড্রেস মি অ্যাজ নেহা। ওয়াও, গ্রেট, অনেক সুন্দর নাম নেহা। অবশ্যই তোমাকে নেহা নামে ডাকবো, হয়তোবা এখন আমাকে ইনফর্ম করছো, হয়তোবা পরে ক্লাসে বলেও যেতে পারি। বলে গেলে অবশ্যই ইনফর্ম করে দেবা, কারণ অনেক শিক্ষার্থীকে পড়াই তো। তারপর আমি চেষ্টা করব মনে রাখার, ইনশাল্লাহ আশা করছি মনে থাকবে নেহা। ওকে নেহা। তারপর হচ্ছে ফারিহা, রবি, সুজন, তোমরা একটু সবাই আনসার করো, কেমন? শেখ হাসিনা, আচ্ছা এখানে এইস হবে, একটু দেখে তো। আচ্ছা সবাই একটু কয়েকটা সেকেন্ড ওয়েট করো, আমি ব্যাটারিটা চেঞ্জ করে নিচ্ছি, হ্যাঁ, জাস্ট 5 সেকেন্ডস। আচ্ছা এখানে রবিউল বলছে হ্যাজ হবে, সে মমতাজ, সরি সরি নেহা, নেহা বলছে শেখ হাসিনা হ্যাজ ফ্লিড ফ্রম বিডি। ওকে ফাইন, সবাই একটু ওয়েট করো, আমাদের ব্যাটারিটা চেঞ্জ করে নিচ্ছি, কেমন? সো কলেজের শিক্ষার্থীরা একটু ওয়েট করো জাস্ট। ওকে ভেরি গুড। আচ্ছা অন্যরা আনসার করো, ফারিহা বলছে হ্যাজ হবে, ওকে ভেরি গুড। রবিও বলছে হ্যাজ, ওকে ফাইন। হ্যাঁ হ্যাঁ রবি, ওকে, তোমাদের সবার আনসার সঠিক হয়েছে। এবার আমরা যাব হচ্ছে নেক্সটে। নেক্সট হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসকে আমি কি বলছিলাম তোমাদের মনে আছে? থাকলে একটু বলে দাও তো। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে কিন্তু পার্থক্য আছে। দুটোটাই কিন্তু কাজ চলতেছে, বাট দুইটার মধ্যে পার্থক্যটা কোথায় মনে আছে তো? প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে কোনো কাজ অনবরত চলতেছে কিন্তু কোনো নির্দিষ্ট সময় উল্লেখ নাই, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে কি কোন একটা নির্দিষ্ট সময় ধরে কাজ শুরু হয়েছে বা কোন একটা নির্দিষ্ট সময় হতে কাজটা চলছে, এরকম যদি বোঝায় সেক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। ওকে, সো নির্দিষ্ট টাইমের ক্ষেত্রে পারফেক্ট। তাহলে আমরা একটু স্ট্রাকচারে যাব। আই হ্যাভ, ওকে, আই হ্যাভ বিন রিডিং বুক ফর অ্যান আওয়ার। দেখো আমি 1 ঘন্টা ধরে বই পড়তেছি। এখন আমি যদি বলি আমি বই পড়তেছি তাহলে কি হবে? আই আই অ্যাম রিডিং, খেয়াল করবা, আই অ্যাম রিডিং বুক। আই অ্যাম রিডিং বুক অর্থাৎ আমি কি করতেছি? বই পড়তেছি। আই অ্যাম রিডিং বুক। এখানে হচ্ছে দেখো এটা মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, দেখো সাবজেক্ট অ্যাম, তারপর ভার্বের সাথে আইএনজি, বাট এটা কিন্তু বলছে কি আমি 1 ঘন্টা ধরে বই পড়তেছি, 1 ঘন্টা ধরে, তার মানে কি নির্দিষ্ট একটা সময়ের উল্লেখ করছে, রাইট? সো এই জন্য আমরা প্রেজেন্ট পারফেক্ট। এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কিন্তু একটা স্ট্রাকচার আছে, সেটা কি? প্রথমত আমাদের সাবজেক্ট দিতে হবে। এবার আমি একটু এটা মুছে নেই। দেখো প্রথমত কি দিতে হবে বলতো? সাবজেক্ট দিতে হবে। এরপরে হচ্ছে কি দিতে হবে? হ্যাভ অথবা হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, হ্যাভ অথবা হ্যাভ অর্থাৎ হ্যাভ বিন অথবা হ্যাজ বিন দিতে হবে। তারপরে ভার্বের সাথে আইএনজি, খেয়াল করবা প্রেজেন্ট মানে কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হোক। আবার পাস্ট কন্টিনিউয়াসও কিন্তু মেইন ভার্বের সাথে আইএনজি হয়, মানে কন্টিনিউয়াস মানে মেইন ভার্বের সাথে আইএনজি। ওকে, আর আর পারফেক্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে কি তোমার হ্যাভ বিন বা হ্যাজ বিন থাকবেই প্রেজেন্ট পারফেক্টে আর কি, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। এখন কথা হয়েছে কখন হ্যাভ বিন হবে কখন হ্যাজ বিন হবে। একটু আগে কিন্তু একটা নিয়ম শিখছিলাম যে প্লুরাল সাবজেক্টের বেলায় সর্বদা হ্যাভ বসে, ঠিক তেমনি প্লুরাল সাবজেক্টের বেলায় আমরা হ্যাভ বিন বসাবো, সিঙ্গুলার সাবজেক্টের বেলায় আমরা কি হ্যাজ বিন বসাবো। ওকে, তাহলে একটা বিষয় খেয়াল করো, কিন্তু আই এবং ইউ এই দুইটা কি প্যারা ব্যাকা, কেন? কারণ এই দুইটা হচ্ছে কি ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন, রাইট? সো আই এর সাথে হ্যাভ বিন হয় আর ইউ এর সাথেও হ্যাভ বিন হয়, শুধু এই দুইটা জিনিস একটু পার্থক্য আছে, আর বাকি যত সিঙ্গুলার আছে সবগুলোর ক্ষেত্রে হ্যাজ বিন। তো আমি হচ্ছে তোমাদের একটু স্ট্রাকচারটা আরেকটা পড়িয়ে তোমাদের কুইজ নেব, কেমন? আচ্ছা এখানে দেখো, এখানে আছে কি হি হ্যাজ বিন প্লেইং ফুটবল সিন্স মর্নিং। সে সকাল থেকে ফুটবল খেলছে। ভালো করে খেয়াল করবা, সকাল থেকে, সিন্স মর্নিং, সিন্স মর্নিং। এখানে ইংলিশে দুইটা ব্যাপার আমরা দেখতে পাই, দেখো এখানে সাবজেক্ট আমরা আছে, এবার হি কিন্তু সিঙ্গুলার, এই জন্য আমরা হ্যাজ বিন বসাইছি। প্লের সাথে আইএনজি হবে কারণ এটা কন্টিনিউয়াস। তারপর হচ্ছে এটা কি ফিউচার, সরি অবজেক্ট। কিন্তু এখানে একটা এক্সট্রা দেখতে পাচ্ছি ফর এবং সিন্স, এই দুইটার কিন্তু একটা খেলা আছে। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে বেশিরভাগ ক্ষেত্রে আমরা ফর এবং সিন্স এর ইউজটা পাই। ফর অর্থ হচ্ছে ধরে, তোমরা লিখে রাখো সবাই,
ফর, ফর মানে হচ্ছে কি বলতো, ফর অর্থ কিন্তু জন্য, তাই না? ফর অর্থ কি জন্য, এটা কি প্রিপজিশনের ক্ষেত্রে, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে এরকম স্ট্রাকচারের ক্ষেত্রে যদি ফর আসে, সেক্ষেত্রে আমরা এটা কি ধরে অর্থে, অর্থাৎ ফরের পর যদি কোনো সময়ের উল্লেখ থাকে তাহলে ফরের অর্থ হচ্ছে কি ধরে, ফরের অর্থ কি হবে ধরে, কারণ ফর অ্যান আওয়ার এটা কি একটা সময়ের উল্লেখ আছে 1 ঘন্টা, ফর 2 আওয়ার্স 2 ঘন্টা ধরে। আচ্ছা সিন্স, খেয়াল করবা, সিন্স, সিন্স এর অর্থটা কি? সিন্স এর অর্থ হচ্ছে হতে বা থেকে, হতে অথবা থেকে, কেমন? ফর মানে ধরে, আর সিন্স এর অর্থ কি বলতো, হতে অথবা থেকে। তাহলে এখানে কিরকম ছিল, ফর অ্যান আওয়ার মানে 1 ঘন্টা ধরে, দেখছো এই যে ধরে। আবার এখানে আছে কি সিন্স মর্নিং, এখানে কি সকাল থেকে অথবা সকাল হতে। ওকে, তাহলে আমরা কি, যদি এরকম হয় যে দুপুর হতে বা দুপুর থেকে, তাহলে সিন্স হবে, মানে থেকে অর্থে সিন্স। আর যদি স্পেসিফিক সময় উল্লেখ থাকে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, সেক্ষেত্রে কিন্তু ফর ইউজ হবে, ফর ইউজ হবে। তাহলে প্রথমত দেখো এখানে সাবজেক্ট, তারপর হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তারপর মেইন ভার্বের সাথে আইএনজি, তারপর বাকি অংশ। তাহলে এখন আমি তোমাদের একটু নিজের আমি একটু স্ট্রাকচার, সরি এক্সাম্পল দিতে চাচ্ছি, তোমরা অবশ্যই এটা একটু আমাকে জানাবে। আমি একটু তাহলে লিখছি, ধরো এখানে আমি লিখলাম কি, ইউ দিব না, এটা একটু সহজ দেই, হ্যাঁ সহজ দেই তাহলে মনে ভালো হবে। আচ্ছা ধরো আমি এখানে দে দিয়ে দিব, দে, খেয়াল করবা, তারা হচ্ছে কি কাজ করছে, তারা মাঠে ধরো 2 ঘন্টা ধরে কাজ করছে বা সকাল হতে, তাহলে দে হ্যাজ, হ্যাজ বিন অথবা হ্যাভ বিন, দুইটার যে কোনো একটা হবে, তাই না? দে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন। ওকে, তাহলে দে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন, এর সাথে আমরা মেইন ভার্ব কি দেবো, তারা তারা কাজ করতেছে, তাহলে দে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন ওয়ার্কিং, ওয়ার্কিং, ওয়ার্ক হচ্ছে কি বলতো মেইন ভার্ব, এর সাথে একটা আইএনজি হবে, তাই না? ওয়ার্কিং, ওয়ার্কিং, তারপর হবে কি ইন দা ফিল্ড, ইন দা ফিল্ড অথবা ইন দ্য গ্রাউন্ড, যে কোনো একটা হতে পারে, কেমন? আচ্ছা, তাহলে দে হ্যাজ বিন অথবা দে হ্যাভ বিন ওয়ার্কিং। এখন তোমরা একটু আনসার যেটা করবা, এখানে হ্যাজ বিন হবে নাকি হ্যাভ বিন হবে, এটা সবাই একটু দ্রুত জানাও, কেমন? আমার কলেজের শিক্ষার্থীরা সবাই একটু দ্রুত জানাবে। সবাই একটু দ্রুত জানাও। টেন্সের উপরে আমরা 2টা ক্লাস নিব, হ্যাঁ আজকে একটা নিলাম, এরপর আরেকটা ক্লাসে আমাদের টেন্সের পুরো পার্টটা শেষ হয়ে যাবে, কারণ প্রথম দিকে একটু বেসিক নিয়ে অনেক আলোচনা করতে হয়েছে। তো পরের ক্লাসে কিন্তু ওই যে সিঙ্গুলার প্লুরাল কি, নাম্বার কি, ভার্বের 3টা ফর্ম কি, এত কিছু কিন্তু হয়তো পড়াতে হবে না, কারণ এই ক্লাসে আমরা ওইগুলো দেখিয়ে দিয়েছি। তাহলে আমাদের বাকি যেটা পাস্ট এবং ফিউচার, এই দুইটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। একটু সবাই জানাবা, হ্যাঁ। আচ্ছা, নেহা, নেহা ফার্স্টে আনসার করেছো, দ্যাটস গ্রেট। আচ্ছা নেহা বলেছো দে হ্যাভ বিন ওয়ার্কিং ইন দ্য ফিল্ড সিন্স মর্নিং ফর 2 আওয়ার্স। ওয়াও, সিন্স মর্নিং অথবা ফর 2 আওয়ার্স, দ্যাটস গ্রেট। এই যে ক্রিয়েটিভনেসটা দেখো, আমি এখানে কিন্তু ওয়ার্কিং ইন দ্য ফিল্ড পর্যন্ত লিখছি, এরপর কিন্তু আর লেখে নেই, কিন্তু ও কিন্তু নিজের ইসে কিন্তু সেটা আহ, লিখে দিয়েছে যে সিন্স মর্নিং মানে সকাল হতে অথবা ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে। ভেরি গুড, ইংলিশ অনেক ভালো করছো তুমি। আচ্ছা রবিউল ইসলাম, রবি বলছো হ্যাভ হবে, হ্যাভ বলতে হ্যাভ বিন, তাই না? ওকে ভেরি গুড, অনেকে আনসার করছো। তোমরা হচ্ছে ওই যে, আমি তো পুরো সেন্টেন্সটা লিখে নেই, কেমন? পুরো সেন্টেন্সটা ওই যে নেহার সেন্টেন্সটা দেখে বাকি অংশটুকু লিখতে পারো, ওই যে সিন্স মর্নিং অথবা ফর 2 আওয়ার্স। অনেক সুন্দর হয়েছে, দ্যাটস গ্রেট নেহা, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ক্রিয়েটিভনেস। ওকে,
আমরা তাহলে এই পর্যন্তই দেখলাম। দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি কোনো একটা কাজ নির্দিষ্ট সময় ধরে। তাহলে আমরা 4টা টেন্স শিখলাম আজকে। প্রেজেন্ট ইনডিফিনিট মানে স্বাভাবিকভাবে কোনো ঘটনা যদি ঘটে থাকে বর্তমানে তাহলে সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট। কোনো ঘটনা যদি চলতেছে বর্তমানে এরকম যদি বোঝায় কিন্তু কোনো সময়ের উল্লেখ নাই তাহলে সেটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস। কোনো কাজ, এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কিরকম দেখো, কোনো কাজ এই মাত্রই শেষ হয়েছে এরকম যদি বোঝায় সেটা হবে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর কোনো কাজ 2 ঘন্টা ধরে চলছে বা কোনো একটা নির্দিষ্ট সময় হতে বা সময় ধরে চলতেছে এরকম বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন এই 4টার স্ট্রাকচার কিন্তু তোমাদের জন্য মুখস্থ করতে হবে। এখন শুধু আমি কিন্তু দেখো আমি কিন্তু তাত্ত্বিকগত বিষয় দেখাইছি, তোমরা এটা ভালো করে মাথায় ঢুকাবা, যারা নোট করছো নোটগুলা ভালো করে হচ্ছে দেখবা, বা এই শীটটা আমি তোমাদেরকে ইনশাল্লাহ দিয়ে দেবো, শীটটা ভালো করে পড়বা। তাহলে এই পর্যন্তই পড়বা প্রেজেন্ট টেন্স, এবার বাকিটা আমি নেক্সট ক্লাসে বুঝাবো কেমন। এই শীটটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। তবে এখানে একটা বিষয় আছে আমি একটু সেটা তোমাদেরকে বুঝাতে চাই। সেটা হচ্ছে যে আমার এই ক্লাসটা আসলে তোমাদের কাছে কেমন লাগছে একটু জানাবো। দেখো আমি কিন্তু তোমাদের বেসিক পয়েন্ট নিয়ে আলোচনা করছি, ইনশাল্লাহ নেক্সটে কিন্তু আমরা অনেক অসাধারণ টপিকগুলো শিখবো, যেমন আর্টিকেল, প্রিপোজিশন, কমপ্লিটিং সেন্টেন্স, ন্যারেশন, অনেক কিছু আমরা শিখবো। এবং সেই সাথে আমার বইটাও কিন্তু তোমরা ইনশাল্লাহ হয়তো সর্বোচ্চ 20-25 দিন, যেহেতু সামনে ঈদ, ঈদের পরপরই তোমরা আমার পিডিএফ বইটা পেয়ে যাবা, ঠিক আছে, আমার নিজের। সো এই হচ্ছে। আর ক্লাসটা কেমন লেগেছে একটু জানাবে সবাই। স্যার ক্লাস কয়টা পর্যন্ত? ক্লাস হচ্ছে এখনই এন্ড হবে কেমন। আর মাত্র হচ্ছে তোমার 2 মিনিট আমি নিচ্ছি তোমাদের কাছ থেকে, 2 মিনিটের মধ্যে ক্লাসটা এন্ড হয়ে যাবে। ওকে। তাহলে এই যে 4টা দেখো, এই 4টা হচ্ছে জাস্ট আমি হচ্ছে এই যে প্রেজেন্টটা আছে এটা এটুকু পড়াইলাম, এর পরবর্তীতে আমরা পাস্ট ফিউচার এগুলো পড়াবো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং ক্লাসটা কেমন লেগেছে জানাতে পারো। অ্যান্ড যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থাকে সেটা করবা, আমি চেষ্টা করব তোমাদেরকে আনসার করার। আর আমাদের এই ক্লাসটা কিন্তু তোমাদের ওয়েবসাইটে আমি যুক্ত করে দিব। তোমাদের একটা বিষয় একটু দেখাচ্ছে, জাস্ট তোমার 1 মিনিট ওয়েট করো। ওহ, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়। ওয়েট 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 সবাই ওয়েট করো। জাস্ট মাইন্ড ব্লোয়িং নেহা, ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর গ্রেটিং। আচ্ছা আমি হচ্ছে একটু তোমাদের ওয়েবসাইটটাতে চাই। তোমাদের কিন্তু গত পরশু দিনে যে ম্যাথ ক্লাসটা ছিল সেটা কিন্তু আমরা ইতিমধ্যে ওয়েবসাইটে যুক্ত করে দিয়েছি কেমন। তোমাদের আশা করছি সবাই ওয়েবসাইটে লগ ইন আছো। তো যেটা করবা প্রথমত একটা বিষয় খেয়াল করবা, এইখানে তোমরা লগ ইন যদি করা থাকে এখানে প্রোফাইল এরকম আসবে, তোমরা যদি ছবি দাও ছবি আসবে, ছবি না দিলে এরকম আসবে। তো এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করে এই যে আমার কোর্সে ক্লিক করবা কেমন। আমার কোর্স, আমার কোর্সে ক্লিক করে এই যে তুমি যদি আমাদের কোর্সের অ্যাক্সেসটা পেয়ে থাকো তাহলে এইভাবে আসবে এটা ইন্টারফেসটা, এবং এসএসসি 27, নবম দশম শ্রেণী এরকম, হ্যাঁ। তো নবম দশম মানে 27 28, এবার এটাতে ক্লিক করবা। করার পরে এই যে দেখো, এই যে ইংলিশ ফার্স্ট পেপার, এখানে আসলে এই দুইটা হচ্ছে আমরা আগে দিয়েছিলাম, এটা ডিলিট করে দেবো, এটা হচ্ছে এখানে জাস্ট এমনি দেওয়া। তো এখানে কিন্তু এই দেখো জেনারেল ম্যাথটা ইতিমধ্যে আমি অ্যাড করে দিয়েছি। এখানে দেখো ইংলিশ কিন্তু দুইটা, একটা ফার্স্ট পেপার একটা সেকেন্ড পেপার। সেকেন্ড পেপার এখানে কিছু এখনো অ্যাড করিনি, অ্যাড করলে এখানে লেখা থাকতো 0 পার্ট, এখন অ্যাড করিনি। কিন্তু গণিতে কিন্তু গতকালকে ক্লাসটা আমরা কিন্তু অ্যাড করেছি। দেখো এই যে গণিত জেসিসি জেনারেল ম্যাথ, প্রথম নবম দশম শ্রেণী সাধারণ গণিত বাস্তব সংখ্যা পার্ট 1। ওকে, এই ক্লাসটা কিন্তু আমরা দিয়েছি। তো এই ক্লাসটা কিভাবে দেখবা, জাস্ট এটির উপরে ক্লিক করবা, ক্লিক করলেই দেখবা ক্লাসটা চলে চলে উঠবে। একটু অপেক্ষা করো কয়েকটা সেকেন্ড। স্যার রবি বলছো স্যার খুব ভালো লাগছে ক্লাস। তারপর ফারিহা বলছো ভেরি বিউটিফুল অ্যান্ড গুড, ওকে থ্যাংক ইউ সো মাচ। রীতিমতো ক্লাস করবা, আরো অনেক কিছু শেখার আছে ইনশাল্লাহ। এত কয়দিন অনেক পড়াশোনা করছো তো বিভিন্ন প্রাইভেট কোচিং এ, ইনশাল্লাহ এখানে একটা ভিন্ন রকমের পড়াশোনা পাবা। তো একটা বিষয় কি, একটা টপিক তোমরা যদি না বুঝো মানে, তাহলে যেটা করবা একটু ধৈর্য ধরে দেখবা, দেখতে দেখতে তুমি না ওইটা বুঝতে পারবে একটা সময়, যে হয়তো প্রথম দিকে না বুঝতে পারলেও। আচ্ছা এখানে তোমরা এই যে ক্লাসটা কিন্তু এখানে চলে উঠবে এখনই, আমাদের নেটে হয়তো একটু সমস্যা দিচ্ছে। এরপর এই যে সরি আমার হচ্ছে ভয় পাইছি। ধরো তোমার এটা কিন্তু অনেক ধরনের হতে পারে, যেমন -3 একটা এক্সাম্পল হতে পারে। এই যে ক্লাসটা কিন্তু দেখো চলছে।
এখানে তোমরা আরেকটা জিনিস করবা, দেখো এই ভিডিওর উপরে ক্লিক করার পরে এইখানে একটা সিটিংস এর বাটন আছে, দেখছো? এই সিটিংস এ ক্লিক করবা, করার পরে এখানে এই যে কোয়ালিটিতে ক্লিক করবা, কোয়ালিটিতে ক্লিক করে 720-এ ক্লিক করবা। 720 মানে কি, তুমি ক্লাসটা অনেক হাই কোয়ালিটিতে স্পষ্ট আকারে দেখতে পাবা। কেমন? তার মানে কি করতে হবে, ভিডিওতে ক্লিক করতে হবে, করার পরে এই যে এখানে সিসি লেখা আছে, সিসি লিখলে কি হবে, ওই যে কথা বলবে কথাটা লেখাটা চলে আসবে, ওইটা আরো বিরক্তিকর, এই জন্য তোমরা ভিডিওতে ক্লিক করবা, করার পরে সিসি এটা হচ্ছে অফ অটোমেটিক থাকে, চালু হয়ে গেলে এভাবে অফ করবা। আর হচ্ছে এই যে এখানে এই যে আবার ক্লিক করে এখানে সেটিংস এর যে অপশনটা সেখানে ক্লিক করে তুমি কিন্তু স্পিড বাড়িয়েও দেখতে পারবা। স্পিড যদি চাও যে ক্লাস একটু আর একটু বাড়িয়ে দেখবো স্পিড, সেটাও দেখতে পাবা। আবার যদি চাও যে না আমি হচ্ছে যে এটা অনেক হাই কোয়ালিটি দেখতে চাই, তাহলে কোয়ালিটি ক্লিক করে তোমরা 720 করবা। কেন? না হলে কোয়ালিটিতে না ক্লিক করে 720 যদি না করো, তাহলে ক্লাসটা কিন্তু তুমি ফাটাফাটা আসবে, ক্লিয়ার হয়তো লেখাগুলো বুঝতে পারবা না। কেমন? এভাবে চলে উঠবে। একটু আগে তো চললো, রাইট? এখন খেয়াল করো, এখন এই সার সঙ্গে করা যায় ক্লাসটা এই যে 7 কে 7 ছাড়া যায় না বন্ধু। বাট ধরো তোমার 6 কে কি 6 ছাড়া ভাগ করা যায়? হ্যাঁ, 2 দিয়ে যায়, 3 দিয়েও যায়। ওকে, আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। কেমন? এরপরে এই ক্লাসটার উপরে যদি আমাদের কোনো কুইজ দেই, এটা আমরা টেলিগ্রামে জানাবো, কুইজ অপশনে ক্লিক করবা। ওকে, সো এখানে কোনো কুইজ এখনো দেইনি, যদি দেই কোনো ক্লাসে সেটাই করব। আবার যদি তোমাদের কোনো রেকর্ডেড ক্লাসের উপর প্রশ্ন থাকে, তাহলে এই প্রশ্ন উত্তরে যে এখানে তোমরা কিন্তু প্রশ্ন লিখতে পারবা, প্রশ্ন লিখে দেন সাবমিট করলে আমাদের কাছে চলে আসবে। এই যে এখানে এখানে যে হোয়াটস ইউর কোশ্চেন অ্যাবাউট দিস, এখানে ক্লিক করে তুমি লিখে দেন হচ্ছে এখানে পোস্ট কোশ্চেনে ক্লিক করবে। যে আমি যদি একটা জিনিস লিখি, ধরো স্বাভাবিক আমি একটু ক্লিক করলাম, লিখলাম হচ্ছে আজমল স্যার। ওকে, আজমল স্যার আমরা লিখলাম, এবার পোস্ট কোশ্চেনে ক্লিক করবা, তাহলে কিন্তু এই যে কোশ্চেনটা আমাদের ওখানে চলে গেছে। এরপরে রিসোর্স, খেয়াল করো এই যে রিসোর্সে গেলে এখানে কিন্তু তোমরা আমাদের লেকচার শিটটা দেখতে পাবা। এখানে দেখুনে ক্লিক করবা, দেখুন ক্লিক করলে এই যে লেকচার শিটটা দেখছো, দেখা যাচ্ছে লেকচার শিট। তবে লেকচার শিট তোমাদের আমরা দুই ভাবে দিব। কয় ভাবে দিব? দুই ভাবে। দুই ভাবে কিরকম? যেমন আজকে যে ক্লাসটা হইলো এটার সাথে সাথে ক্লাসের লেকচার শিটটা তোমাদের টেলিগ্রামও দিয়ে দেবো। তাহলে কি করবো, ওখান থেকে তুমি ডাউনলোড করে তোমার ফোনে রাখতে পারবা। এরপরে আজকে ক্লাসটা এবং লেকচার শিট আবার ওয়েবসাইটে আমরা যুক্ত করে দেবো, যেটা তোমরা 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস পর যেও কিন্তু ঠিক সেম ভাবে ক্লাসও করতে পারবা, লেকচার শিটও পাবা। ওকে, আশা করছি ফুল প্রসেসটা তোমরা বুঝতে পারছো। মনিম বলছে আসসালামু আলাইকুম স্যার, এইটা তো আমার ক্লাস। হ্যাঁ হ্যাঁ মনিম স্যার, তোমাদের কিন্তু সব থেকে এই এসএসসি ব্যাচের যদি আগুন স্যার বলি, সে হচ্ছে একদম মনিম স্যার, এবং তিনি তোমাদের কিন্তু প্রায় 2টা সাবজেক্ট পড়াবেন। একটা হচ্ছে জেনারেল ম্যাথ এবং আরেকটা হচ্ছে ফিজিক্স সাবজেক্টটি, ঠিক আছে? সো আশা করছি স্যারের ক্লাসগুলো রীতিমতো করবা, তিনি আমার চেয়ে অনেক অনেক ভালো বোঝান। সো ক্লাসগুলো করলে তোমরা আরো ভালো মতো বুঝতে পারবে। সো এই হচ্ছে বিষয়, আমি মোটামুটি তোমাদেরকে ডিটেলসে সবকিছু বোঝাতে পেরেছি। তো এই জন্য আমরা কি করবো, এখান থেকে তুমি ফিরে যেতে চাইলে ব্যাকে যাবা। এই যে ব্যাকে গেলে আমাদের কিন্তু সেই অনেকগুলো অপশন, পার্ট, কুইজ, এভাবে ধরো আমরা ইংরেজি এই যে জেনারেল ম্যাথের উপর একটা ক্লাস অ্যাড করছি, এই 1 নাম্বার, আবার আরেকটা ক্লাস যখন হবে তখন অ্যাড করলে এখানে কিন্তু 2 নাম্বার আসবে। ঠিক ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, এগুলো সব ক্লাসগুলো ধারাবাহিকভাবে ইনশাল্লাহ সবই পাবা। তো এই জন্য পড়াশোনা কি তোমরা একা একা করতে চাও? না, অবশ্যই তোমাদের ফ্রেন্ড সার্কেল নিয়ে আমাদের এখানে পড়াশোনা করতে পারো, যারা এনরোল হতে চায় বা রীতিমতো, যেহেতু আমরা ক্লাসটা শুরু করেছি ইনশাল্লাহ একদম ভালো মতো এখন থেকে চলবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আমি একটু দেখে নেই। আহ, নেহা বলছে মে আই প্লিজ ইনফর্ম আস অ্যাবাউট আওয়ার ক্লাস রুটিন। ওকে, দ্যাটস গ্রেট। নেহা একটা খুব অসাধারণ প্রশ্ন করছো যে ক্লাস রুটিনের ব্যাপারটা। ইনশাল্লাহ ক্লাস রুটিনটা আমি চেষ্টা করব তোমাদের আগামীকালকে দেওয়ার। সো এবং ইনশাল্লাহ রুটিন ওয়াইজ ক্লাস হবে এখন থেকে, ঠিক আছে? আর এখন একটু মানে রুটিনটা করাটা একটু টাফ, তো আমাদের রুটিনটা অলরেডি করছি, তারপরে একটু টিচারদের সাথে আরো একটু আলোচনা আছে। বিশেষ করে হায়ার ম্যাথ টিচারটা একটু এখন আমরা মানে হচ্ছে রুটিনটা কনফার্ম করতে পারিনি। সো ওই জন্য ওইটা আমরা হচ্ছে কনফার্ম করে ফেলবো খুব ভেরি সুন করে। কিন্তু তোমাদের প্রতিনিয়ত ক্লাস হবে ইনশাল্লাহ। কালকে আশা করছি মনিম স্যারের ক্লাস আছে, ফিজিক্স ক্লাস, সবাই করবা। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আশা করছি আর কারো কোনো প্রশ্ন নাই, থাকলে করতে পারো। ওকে, থ্যাংক ইউ সবাইকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টাটা।